Welcome to URL Unzip, Reboot, and Leave, a podcast about the psychology that moves us. Through real conversations with thinkers, doers, and seekers, we explore how we adapt, evolve, and find meaning. So let's unzip, reboot, and leave. নমস্কার, আমি বিনীতা বন্দ্যোপাধ্যায়। প্রিন্ট মেকিং আমার বিষয়, ওটা নিয়েই আমার পড়াশুনো, ওটাই আমার প্যাশন। তো এই প্রিন্ট মেকিংয়ের হাজারো মাধ্যমের মধ্যে সবকটা মাধ্যমেই আমরা শিখেছি ছাত্র জীবনে, এবং আমি করিও। কিন্তু যেটাতে কনসেন্ট্রেট করেছি, যেটার ওপরেতে প্র্যাকটিক্যাল রিসার্চ করে যাচ্ছি, সেটা কিন্তু লিথোগ্রাফি। সেই কারণেই আমি একটা হয় না, একটা পরিচয় তৈরি হয়ে গেছে, আমি একজন লিথোগ্রাফার। তো একটা সাধারণ জায়গা থেকেই ছাত্র জীবনের শেষ দিকটায় মানে এই কাজটা কিভাবে এগিয়ে নিয়ে যাব, কারণ বেশিরভাগ গ্রাফিক আর্টিস্টের ফেট হয়ে ওঠে যে ভাই প্রেস নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, আলটিমেটলি পেন্টার হয়ে যায় সে। হ্যাঁ, অবভিয়াসলি গ্রাফিক আর্টিস্ট যখন পেন্টিং করেন, তার পেন্টিংয়ের একটা আলাদা ইন্টেন্সিটি, আলাদা গ্ল্যামার আছেই। তবু একটা ব্যাপার যে আমার এটা মাথায় নিশ্চয়ই ছিল, যার জন্য আমি আরও গ্রাফিক্স অ্যান্ড প্রিন্ট মেকিং নিয়েছিলাম, কারণ এটা আমার কাছে একদম না জানা একটা পদ্ধতি ছিল আর কি। কারণ কলাভবন যখন প্রথম গেছি, আমি এই মাধ্যমটার সঙ্গে তখনই কিন্তু পরিচিত হই, এটা আমি জানতাম না একেবারেই। তো আমার মনে হয়েছিল পেন্টিং সারা জীবন করা যাবে, গ্রাফিক্স নিয়ে পড়াশুনো করি। তো যাই হোক, এবার পাকে চক্রে গ্রাফিক্স নিয়ে পড়াশুনো যখন করছিলাম, তখন বিয়ে হয় আমার। তো হাজব্যান্ড একেবারেই ভিন্ন ফিল্ডের লোক। তো উনি প্রশ্নটা তুলেছিলেন যে আচ্ছা, এটা যে করছো, এটা তুমি এগিয়ে নিয়ে যাবে কি করে? বললাম হ্যাঁ, এটা একটা মস্ত প্রশ্ন যে আমি এগিয়ে নিয়ে যাব কি করে, কারণ সত্যি তো আমার কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই। তো তারপরে ওনারই কৃপায় এগুলো আমার জোগাড় হয়েছে। উনি খুঁজে পেতে আমাকে এইসব প্রেস, মানে 45খানা স্টোন আর 3টে প্রেস আজকে আমার রয়েছে। আমি আরও প্রেস দেখাবো। এটা আমার প্রথম প্রেস, হেরিল্ড অ্যান্ড লন্ডন কোম্পানির প্রেস। এগুলো একেবারেই কি বলবো, মানে জাহাজে করে লন্ডন থেকে আসা প্রেস এগুলো আর কি। মানে এরা কলকাতাতেই সার্ভ করেছে, কিন্তু লন্ডন থেকে এরা এসেছিল আর কি। যাই হোক, কয়েকটা আরও প্রেস দেখাই আমার। এটা আমার দ্বিতীয় প্রেস, ফার্নিভাল অ্যান্ড রেডিস অ্যান্ড লন্ডন। এটা দ্বিতীয় জোগাড় হয়েছিল। মানে প্রথম যেটা দেখালাম সেটাও যখন জোগাড় হয়েছিল, অর্ধেক মাটির ভেতর বসে গেছে সেই প্রেস। তাদের কাছে ওটার কোনো মূল্য নেই, স্বাভাবিক, কারণ তখন আর কমার্শিয়াল ফিল্ডে এ পেরে উঠছে না। লিথো অফসেট ফফসেট এসে গেছে তখন। তারা হয়তো একটা সুইচ টিপলে মিনিটে 1000খানা প্রিন্ট দিচ্ছে, আর এ তো মানে সেই অনেক খুনে আর কি, হয়তো 10টা প্রিন্ট দিতে পারে, যার জন্য সেগুলো অবসোলেট হচ্ছিল। ফাইন আর্ট ফিল্ডে অবসোলেট হওয়ার পরেই কিন্তু এইসব প্রেসগুলো এসেছে। এদের দেখবেন কমার্শিয়াল ফিল্ডে লিথোপ্রুফ প্রেস বলা হয়। এই কারণ এরপরে আবার কি একটুখানি মেশিন চালিত লিথো প্রেসের ব্যাপার এসে গিয়েছিল, যাতে মাল্টি কালার লিথো হয় টয় আর কি। যাই হোক, এবার এইটাকেও আমাকে অ্যাসেম্বল করতে হয়েছে, এরও সব অংশ আমি পাইনি, এবং এটাকে আমি কম্বাইন্ড করে নিয়েছি এচিংয়ের সাথে। মানে এচিংও হয় এটাতে আর কি, এচিং করি, লিথোও করি, কিন্তু ওই যে বললাম যে এখন আমি লিথোই বেশি করি। এচিং হচ্ছে এটা একটা ধাতু তক্ষণ পদ্ধতি, অর্থাৎ কপার বা জিঙ্ক প্লেটে কাজটা হয়। এখন গ্রাফিক আর্টিস্ট বললেই দেখবেন ওই এচিং ব্যাপারটার খুব চল আছে। এখন ফিল্ডে তো লিথোগ্রাফিকে অনেকেই শুনি, মানে এটা একটু অপরিচিত। আমি বললাম তো, আমি আর্ট কলেজ যাওয়ার আগে এটাকে আমিও চিনতাম না, মাধ্যমটাকে। তো অপরিচিত ফিল্ড বটে, কিন্তু অনেকেই এটা অবসোলেট, এটা ডেড মিডিয়াম, এগুলো বলার একটা মানে প্রবণতা হয়েছে ইদানিং। তো যাই হোক, কিন্তু তার থেকেও পুরনো প্রাচীন মিডিয়াম নিয়ে মানুষ কিন্তু কাজ করছে। এই মিডিয়ামটায় যেটা আসল অসুবিধা, সেটা হচ্ছে প্রচণ্ড কষ্টসাধ্য, শ্রমসাধ্য। কষ্টসাধ্য বলবো না, কষ্ট আমার হয় না। এই যে ধরুন পাথর, এই পাথর, এবার এটাকে আরেকটা পাথর দিয়ে গ্রাইন্ড করা হয়, ঠিক আছে? এবার আমি ধরুন ছোট পাথরও যদি নিই, এরকম সাইজের, আমি ধরুন এগুলো সব হালকা ড্যামেজ হওয়া পাথর। এবার ধরুন এরকমগুলো আমি সাধারণত গ্রাইন্ডিংয়ে ইউজ করি। হ্যাঁ, এবার এটাতে কি হয়, বালি, আমি বালি দিয়ে গ্রাইন্ড করি। সেরকম ধরুন এটার উপর বালি দেওয়া হলো, একটুখানি আপনাকে আমি দেখাচ্ছি প্রসেসটা জাস্ট। এটাতে আমরা বালি দিলাম, বালি দিয়ে
এইবার আমি এটাতে গ্রাইন্ড করব, জল দেব, স্বাভাবিক একদম মানে পাতি সেই বাটনার পদ্ধতি বলা যেতে পারে, কিন্তু ভীষণভাবেই আর কি করে মানে কনসেন্ট্রেট করে করতে হয় যাতে স্ক্র্যাচ না আসে। তো মানে এই যে পটটা তৈরি হচ্ছে, এটা চিত্রপট, মানুষ তো ক্যানভাসে যেমন কাজ করে, এটা আমাদের ক্যানভাস। এই চিত্রপটটা এত মজার, এত বেশি সেন্সিটিভ, সেটা হচ্ছে এতে ঘষে ফেলার পরে সেন্সিটিভ স্টোনে আপনি যদি শুধু আঙুলও দেন তার কিন্তু ছাপ চলে আসবে, এতটাই সেন্সিটিভ হয়। এবার এইটাকে ধরুন, এই বালিটাকে আস্তে 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 আমরা এই করে 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 এটা গ্রাইন্ড করে পুরনো ইমেজ তুলে তারপরে তাতে গ্রেনিং করা হয়, গ্রেনিং করার পরে তারপরে নতুন ইমেজ ড্র করা হয়। এইটা হচ্ছে এটার মানে পদ্ধতি, বেসিক আর কি। তো তারপরে আরও অনেক আছে, দেখুন এখানেও একটা কিরম বালি দিয়ে ছবি হয়ে গেছে, কি মজা লাগছে দেখতে। এইখানে একটা মজার জিনিস বলি, এই যে কেরোসিন দিয়ে আমরা যখন, আমি আরও দেখাবো যখন প্রসেস তখন দেখাবো, ধরুন বেড পরিষ্কার করছি, তখন এরকম অদ্ভুত অদ্ভুত বিচিত্র চিত্র আসে, চিত্রকল্প তৈরি হয়। এইখানে একটা কাগজ দিয়ে ছেপে মনোপ্রিন্ট তৈরি হয় এইসব জিনিসের, ওই অবধি অনেকেই করেন আর কি। যাই হোক, থার্ড প্রেসটা দেখা যাক আমাদের। এই যে প্রেসটা আমি দ্বিতীয় প্রেস অবধি দেখাচ্ছিলাম, এইটাও আরেকটা আমার ফার্নিভাল অ্যান্ড কোং রেডিজন লন্ডনের আরেকটা প্রেস। এর এতটাই স্থিতি খারাপ ছিল, মানে কি বলবো, এর অ্যাক্সেল ফ্যাক্সেলগুলো খোলা যাচ্ছিল না, তারপর একটা গাছ ছিল না, এই অবস্থায় এই প্রেস এসছে আমার কাছে। আর মজা হচ্ছে, আমি, আমার হাজব্যান্ড, আমরা দুজনে মিলেই এগুলো অ্যাসেম্বল করতাম। তারপর ছেলে যখন হলো, ছেলে ছোট থেকেই এগুলো দেখে দেখে এখন এগুলোর সম্পর্কে আমরা তিনজনে কিন্তু টোটাল মেনটেনেন্স হেন তেন এগুলো আমরা দেখি। আমার প্রেস কখনো বাইরে যায় না, আমি কোনো মেকানিকের শরণাপন্ন হই না, আমরা নিজেরাই মেনটেন করি এগুলো। তো এগুলো শুনলে হয়তো তথাকথিত গ্রাফিক আর্টিস্টরা বলবেন আর কি যে তুমি কি মেকানিক? আসলে ভালো ড্রাইভার হতে গেলে না গাড়ির পুর্জা না জানলে হয় না। তো সেমনি ভালো প্রিন্ট মেকার হতে গেলে, আমি মনে করি কমপ্লিট প্রিন্ট মেকার হতে গেলে আমাকে প্রেসের মানে টাল থেকে আরম্ভ করে তার প্রত্যেকটা জিনিসকে অ্যাসেম্বল করতে জানতে হবে। আদারওয়াইজ আমি তোমাকে খুব সহজে বলতে পারি যে ধরো একটা স্টোনে আমি একটা ড্রয়িং করে প্রিন্ট নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং সেটা ফেলিওর হচ্ছে, দেখা গেল আমি প্রসেসে ভুল করিনি, আমি স্টোনে কোথাও কোনো প্রবলেম আমার হয়নি, অথচ হচ্ছে না। এই অথচ হচ্ছে নার জায়গা থেকে এইবার ধরতে হবে যে গন্ডগোলটা এরতে আছে, দেখা গেল হয়তো ব্যালেন্সটাই গন্ডগোল আছে। এইগুলো যতক্ষণ না আমি এই ব্যাপারে ভীষণভাবে স্টুডেন্ট লাইফে খুব হাস্যাস্পদ হতেন আমাদের এসকে ডেভিড স্যার, মানে আমরা ডেভিড দা বলতাম, আমাদের শান্তিনিকেতনে সবাইকেই আমরা দাদা বলি, শুধু নন্দলাল বসু আমাদের মাস্টারমশাই। তো যাই হোক, উনি খুব টেকনিক্যাল ছিলেন, মানে সব কিছুতেই প্রথম এসে প্রত্যেকটা টপিং পয়েন্টে তেল দেওয়া হয়েছে কিনা, প্রেসের রেজনিং ঠিক হয়েছে কিনা, সব কিছু এগুলো নিয়ে কথা বলতে। ওই জন্য ওনাকে কেউ আর্টিস্ট বলতো না। কিন্তু ঘটনা হচ্ছে উনি ছিলেন বেসিক্যালি খুব ভালো ওয়াশ পেন্টিং করতেন, আর এই ব্যাপারটার এভরি টেকনিক্যাল সাইড ওনার কাছে জলবৎতলমান ছিল। মানে এই জিনিসটা ওনার কাছ থেকে আমি কিন্তু অ্যাডাপ্ট করেছি, এবং পরবর্তীকালে আমার হাজব্যান্ড পুরোপুরি মানে ফিজিক্সের মানুষ, এইসব জিনিসে প্রচণ্ড ওনার ছিল আর কি, যে কিভাবে প্রেসটা চলছে। যেমন উনি একবার আমাকে বলেছে, আমি খুব খেপে গিয়েছিলাম স্টুডেন্ট লাইফে, এচিং প্রেস দেখে উনি বলেছিলেন এটা তো আঁকমারাই কল। আমি তখন খেপে টেপে গেলাম, কিন্তু আলটিমেটলি দেখলাম যে টেকনিক্যালি সেটাকে যদি আমি বানাতে যাচ্ছি, ওটার ভেতরে একটা বেড রান করালেই ও কিন্তু প্রিন্ট দিতে পারবে, টেকনোলজিটা একেবারেই ওটাই। এখন এই সব জিনিসগুলো হাসাহাসি করতে করতেও যতটুকু শিখেছি এইভাবেই কালেক্ট করা। কিন্তু ঘটনা হচ্ছে যে এখন আমি এই যে তিনজনকে, আর একটা এচিং প্রেসও আমার আছে, এক্ষুনি কাজ করছি না বলে ওখানে কিছু পেন্টিং আমি রেখেছি, তো এচিং প্রেস এগুলোকে আমি নিজেই মেনটেন করি। আর তারপরে
চলে আসি, আমরা তো ওই স্টোন গ্রাইন্ড করার গল্পটা করছিলাম। গ্রেনিং হয়ে যাওয়ার পরেতে, গ্রেনিংটাও আমি কিন্তু পুরোপুরি স্যান্ড গ্রেনিংই করি, আমার একেবারেই আমি কিন্তু কোনো রকম মেটাল গ্রেন ইউজ করি না। এই ক্ষেত্রে একটা খুব মজার কথা বলি, এই যে কার্বোরেন্ডাম ডাস্ট লোকে জিজ্ঞেস করে, এই তুমি কার্বোরেন্ডাম ডাস্ট ইউজ করো না? এইখানে একটা লিঙ্গুইস্টিক একটা ছোট্ট টিল্ট আছে, সেটা হচ্ছে আমি না স্টোন যা দিয়েই গ্রাইন্ড করব, যে ডাস্ট দিয়ে গ্রাইন্ড করব, সেটাই কিন্তু কার্বোরেন্ডাম ডাস্ট। আসলে ওই গ্রাইন্ড করার ওই পদ্ধতিটা, ওইটাকে মানে এটা ল্যাটিন ভাষা থেকে এসেছে, আমি এক্স্যাক্ট ওয়ার্ডটা এক্ষুনি বলতে পারছি না, কিন্তু এইটাই আমার হচ্ছে আমার কাছে আমার কার্বোরেন্ডাম ডাস্ট হলো বালি। এই বালি নানান রকম গ্রেন আমি ইউজ করি, আমি উইদাউট অ্যাসিড কাজ করি, আমার স্টোনে আমি কোনো কেমিক্যাল ইউজ করি না, মানে যা করি অর্গানিক জিনিস ব্যবহার করি, যাতে আমার স্টোনের স্বাস্থ্য ভালো থাকে। এইগুলো আছে আমার স্টোন 45টা, এই বড় স্টোনগুলোও আছে, এরকম সাইজের স্টোন, এর থেকে বড় স্টোনও রয়েছে। আমি আসলে স্টোন স্টোর করেছি নানান জায়গায়, হ্যাঁ, মানে স্টোনগুলো রাখাও একটা খুব বড় ব্যাপার আর কি। তো যাই হোক, এই আমার গল্প। এরপরে আমরা চলে আসছি এই সেন্সিটিভ স্টোনটা, এইভাবে আমরা গামিং করছি, এই বর্ডারটাকে আমরা গাম করে নিই। এই বর্ডারটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকেই বলে আমি এই অবধি কাজ করি, আমি আর্টিস্ট না, আসলে এটা টেকনিক্যাল ব্যাপার। আমার যে স্ক্র্যাপারটা, এইটা হচ্ছে স্ক্র্যাপার, এটা ইয়াক আর কি, এই জায়গাটা, হ্যাঁ, এর মধ্যে এইটা স্ক্র্যাপার বলা হয়। এরই ঘর্ষণে কিন্তু মূলত প্রিন্টটা হবে, এই বেডটা যাবে আসবে, আর ওরটার ঘর্ষণে প্রিন্টটা হবে। এটা হচ্ছে গল্পটা। এবার আমি স্ক্র্যাপারটাকে যেখানে এসে প্রেশারটাকে তৈরি করছি, সেই প্রেশারটা দেওয়ার একটা স্পেস রাখতে হয়, এবং এই যে ঘচ করে আমি যদি এই অবধি এঁকে রাখি, আমার কিন্তু ওই প্রেশার এসে ঘচ করে পড়বে এবং পেপারটা ড্যামেজ হবে, কারণ আমাদের তো সবই পেপারে প্রিন্ট হবে। পেপার যদি প্রথম থেকেই ভেঙে যায় তার ফাইবার, তাহলে কিন্তু পেপার খুব সমস্যায় পড়ে যাব, পরবর্তীকালে প্রিন্টের মানে কি বলবো, জীবনটা আগেই আর কি শেষ করে দেওয়া হয়ে গেল সেক্ষেত্রে। এটা একটা গল্প। আর একটা হচ্ছে এই যে গামটা আমরা দিচ্ছি, এটা গাম অ্যারাবিক এবং গাম অ্যাকাশিয়া, দু ধরনের গাম আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে অ্যাকাশিয়া মানে বাবলা আটা আমরা সবাই জানি, ওটা আমাদের একটু চিপও পড়ে, আমরা বাবলা আটাই আমি মূলত ব্যবহার করি। গাম অ্যাকাশিয়ার খুব দাম বেশি, কিন্তু খুব সেন্সিটিভ গাম, তবে গাম অ্যাকাশিয়া খুব ভালো পারফর্ম করে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি আঁকবো, এটাতে আঁকাটাই হচ্ছে মূল গল্প। সেটা হচ্ছে আমি কোনো গ্রিজড মেটেরিয়াল দিয়ে আঁকবো। একটা ছোট্ট দেখাই, এখানে একটা স্টোন আছে, এটা আমি খুব ছোট ছোট ভেঙে যাওয়া স্টোনগুলোকেও আমি ছাড়ি না আর কি। তো তাতে আমি এঁকেছি, হাতে করে নিয়ে আসছি, এই যে এটাতে কোনো গ্রিজড মেটেরিয়াল দিয়ে ছবিটা আঁকা হয়। এটা যেমন আমার গ্লাস মার্কিং পেন্সিল, আর তুষে বলে যে ইঙ্কটা পাওয়া যায় আপনার, মানে তোমার ওই লিথোর ইঙ্ক আর কি, তুষেটা দিয়ে এই কানটা করা হয়েছে। দুটোরই ভেহিকল কিন্তু মানে গ্রিজ, দুটো মানে কন্টিরও তাই, বা আমরা যে গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করি তারও ভেহিকলটা হচ্ছে গ্রিজ। এই গ্রিজ জিনিসটা যখনই আমি মানে ইভেন আমি যদি শুধুমাত্র নারকোল তেলেও এরকম করে টাচ করিয়ে দিয়ে একটা ছবি ভাবি আঁকবো, আঁকা যায়। গ্রিজ দিয়ে আমি ডাইরেক্ট গ্রিজ যেটা পাওয়া যাচ্ছে সেটা দিয়েও এঁকে দিতে পারি, সেটাও কিন্তু পেনিট্রেট করবে। যেটা আসল দরকার সেটা হচ্ছে এই যে সেন্সিটিভ স্টোন, এর ভেতর পেনিট্রেশন। ওই পেনিট্রেশনটা একবার হয়ে গেল মানে আমি নিশ্চিন্ত, আমার ইমেজ রেডি। তো ওই গ্রিজটা আমি যখন গ্রিজ মেটেরিয়াল দিয়ে আঁকলাম, এটাকে একটু সময় দিতে হয়, ওটা পেনিট্রেট করে ওর ভেতর, আর তারপরে ওই পেনিট্রেশনটা হয়ে গেলে ওর উপরে গামিং করা হয়। গামিং করে দিলুম, গামটাও পেনিট্রেট করে গেল। এইবারে কি হলো, গামটা তো শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে ও ঘুমিয়ে থাকে, আমি যখন ওকে জল দিয়ে দেবো ও আবার তাজা হয়ে যায়। ও কিছুতেই ওই মানে গ্রিজড মেটেরিয়ালের বাইরে আমার ইঙ্কটাকে আর লাগতে দেবে না। তোমাকে দেখাই রোলারটা, যেটা দিয়ে আমরা ইঙ্কিং করি, এটা হচ্ছে সেই রোলার। এটা লেদার রোলার টোটালি, হ্যাঁ, এটা আমার নিজের হাতে বানানো রোলার কিন্তু, হ্যাঁ, লেদারকে এটা খুব সুন্দরভাবে এটা করা হয়, স্টিচটা খুব ক্রিটিক্যাল, এবং আমি যখন স্টুডিও বানাচ্ছি তখন এই রোলার দুষ্প্রাপ্য তখন। তো যাই হোক,
আমি এটা নিজেই বানিয়েছিলাম। তো এইটা দিয়ে আমরা ইঙ্কটাকে রোল করি। ইঙ্ক মানে এই হ্যান্ড প্রেস ব্ল্যাক থেকে আরম্ভ করে যাবতীয় এই ধরনের এই ইঙ্ক, আমরা হ্যান্ড প্রেস ইঙ্কই ব্যবহার হয়, মানে লেটার প্রেস ইঙ্ক বেসিক্যালি এগুলো। হ্যাঁ, তো লেটার প্রেস ইঙ্ক, এবার এর মধ্যে তো আমরা জানি যে টোটালি এর ভেহিকলটা টোটালি তেল। এবার আমরা এতে ধরো রোল করে এইটা ওই ইমেজের ওপরেতে রোল করব, এবং যখনই এই ইমেজের ওপর এটা রোল হবে আগে ইমেজটাকে একটা স্পঞ্জ দিয়ে আমরা ভিজিয়ে নিই। এই স্পঞ্জগুলোও কিন্তু একদম অন্য স্পঞ্জ। এই স্পঞ্জও আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এই ধরনের এগুলো রিজেক্টেড কিন্তু। হ্যাঁ, এইগুলো কিন্তু ওই সামুদ্রিক স্পঞ্জ, এগুলো এমনি সাধারণ স্পঞ্জ যেগুলো বিউটি পার্লারে ব্যবহার হয় ও দিয়ে কিন্তু লিথোয় কাজ করা যায় না। তো এই স্পঞ্জ দিয়ে ওটাকে ড্যাম্প করা হয়। এই স্পঞ্জ এটাও বলে দিচ্ছি, মানে যদি কেউ ভাবেন যে তাহলে কোথা থেকে পাবো, এগুলো এখনও অফসেটে ব্যবহার হয়। অফসেটের মেটেরিয়াল যেখানে পাওয়া যায় সেটা এখানে পাওয়া যাবে। তো সেই স্পঞ্জ দিয়ে ড্যাম্প করলাম, করে আমি রোল করলাম। এইটাতে হলো আমার একটা ইমেজ। যখন আমি এটাকে টোল করে শুকিয়ে নিয়ে কাগজ পেতে তারপরে আমি ম্যানুয়াল প্রেসটাকে ঘোরাবো। আমি প্রেসের একটু সিস্টেমটা দেখাই, যে এইটা যেমন এটা গিয়ারটাকে আমি এই তোমার নিচে যে রোলারটা আছে ওই রোলারটাকে আমি তুলে এটা বেডের সাথে টাচ করলো, এই যে হালকা বেডটা উঠলো। এইবারে আমি এটাকে যখন ঘোরাচ্ছি এ কিন্তু রান করবে। হ্যাঁ, এবার আমি এটা আমি এখন যেহেতু করছি না, এটা আমি গ্যাপ রেখেছি, এইটাই মূল প্রেশারটা দেয়। এইটা আমি ম্যাক্সিমাম প্রেশার দেওয়া হবে যাতে প্রিন্টটা আসতে সুবিধে হয়। এরপরে এই বেড আমার রান করবে, তারপরে ফিরবে, ফলে আমার এই প্রিন্টটা বেরিয়ে চলে আসবে। এটা হচ্ছে এর মূল সিস্টেম। মানে এই প্রেস হচ্ছে সব থেকে সিম্পল প্রেস, কারণ এর থেকে অনেক জটিল প্রেস তারপরে এসেছে, কিন্তু এরা প্রোডাকশান দেয় খুব ভালো। এবং এটাও বলে দিই, আমার ফার্নিভাল দুটোই এসেছিল মোটর চালিত, আমি কিন্তু সেগুলোকে মোটর খুলে আবার ম্যানুয়াল করেছি, কারণ ম্যানুয়াল প্রেসের প্রিন্টের যা কোয়ালিটি সেটা কিন্তু অবশ্যই ওই প্রেস দিতে পারে না। একটা মানে এটা নিয়ে হাসাহাসি হয়, সেটাতে আমাকে একজন জিজ্ঞেসও করেছিল যে লিথোই কেন। আমি তাকে বলেছিলাম তালের বড়া খেয়েছো? তালের বড়া খেতে মানে বানাতে কিন্তু জিভ বেরিয়ে যায়, কিন্তু খেতে ভালো লাগে। আমি ক্রোমোলিথোগ্রাফি করি বেসিক্যালি। লিথোগ্রাফিতে যেমন সিঙ্গল কালার লিথোগ্রাফি, এই যে এইটাতে এই যে ছোট 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 গ্রেন, এর এই যে একটা ক্রিস্পি ব্যাপার আছে না, এই ব্যাপারটা আমার নিজের কাছে খুব প্রিয়। প্রতি এই ছোট ছোট গ্রেন, এই যতগুলো কালার আছে, এখানে যেমন ব্যাকগ্রাউন্ডে দুটো কালার আছে, এইখানের এই রেডটা আমি 4 বার নিয়েছি, এইখানের ওপর ওভারল্যাপিং আছে ব্লু। এগুলোর প্রত্যেকটা যতবার প্রিন্ট হয়েছে ততবার আমার প্রেস কিন্তু মানে স্টোন ঘষা হয়েছে। এইটা যেমন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রুফ কিন্তু। হ্যাঁ, এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা একবারই কাজ হবে, একবারই স্টোন ঘষা হলো, প্রিন্ট হয়ে গেল, গল্প শেষ। এটার ভালো প্রিন্ট আছে, এটা প্রুফ প্রিন্ট, আমি পরে দেখাচ্ছি ভালো প্রিন্টটা। তো এইবারেতে এইগুলোতে হচ্ছে কি, আমি ক্রোমোলিথোগ্রাফি, যেটা রাজা রবি বর্মার কথা নিশ্চয়ই আমরা প্রত্যেকে জানি। উনি তো একটা বম্বেতে একটা মানে ওই ওলিওগ্রাফি প্রেস টেস্ট করেছিলেন, যেটা আর কি সত্যি কথা বলতে কি ভারতবর্ষে প্রিন্ট মেকিংয়ের দুনিয়ায় প্রচণ্ড স্ট্রাইকিং একটা জায়গা, সম্ভবত একটা রেভলিউশন বলবো। তো ওনার কিন্তু ওই স্টিম চালিত প্রেস ছিল, একবারে ওরকম বেরিয়ে গেল, একবারে সেই ঘচঘচ করে অনেকগুলো প্রোডাকশান হতো আর কি। কিন্তু এইগুলো হচ্ছে তারও আগের মডেল, এরা এসেছে অনেক পরে, কিন্তু এরা লিথোপ্রুফ প্রেস বলে পরিচিত মূলত। আর আমি এটাই বলি যে এটাতে যেমন প্রচুর খাটুনি, আমাকে দেখে অনেকেই হাসে যে আমি কাকে একটা দেখিয়েছি এরকম করে, যে হাতে আমার দেখেছিস কি অবস্থা, তো বলছে তুই তো মাসল দেখাচ্ছিস। আমি যে হ্যাঁ মাসলই তো দেখাচ্ছি, গ্রাফিক আর্টিস্টের এটা একটা আইডেন্টিটি, আমি কাজ করি কি না। ব্যাপারটা হচ্ছে কি না, যদি ডেড মিডিয়ামের কথা আসে সেক্ষেত্রে একটা মজার জিনিস কি, যে এচিং না শুরু হয়েছিল 15th সেঞ্চুরি, হোয়ারাজ আমাদেরটা এই লিথোগ্রাফিটা আবিষ্কারই হয়েছে 1790 থেকে 96 এর ভেতর, অ্যালয়েস সেনেফেল্ডার করেছিলেন জার্মানিতে। তাহলে দেখা যাচ্ছে লিথোর বয়স কিন্তু এচিং এর চেয়ে কম। এইবার তাহলে কথা হচ্ছে ইন্ডিয়ায় এত এচিং হয় কেন? লিথোগ্রাফি, আমি বলছি তো যে মানে প্রত্যেকটা আর্ট কলেজে লিথোগ্রাফির অবস্থা খুব খারাপ। ছেলেরা বলে কি একটা লিথো করেছি, দুটো লিথো করেছি, না তো একটা দুটো লিথোতে লিথোর
স্কোপ, তার পসিবিলিটিস বোঝা যায় না। তুমি যদি বলো যে এচিংয়ে তো প্রচুর পসিবিলিটিস, ওটা প্রচুর, আসলে যেটায় প্রচুর কাজ হচ্ছে সেটার পসিবিলিটিস সম্পর্কে জানা যায়। আমি যদি কাজই না করি আমি জানবো কি করে? এবার ব্যাপারটা হচ্ছে যে আমি বলি যে ভাই, এখানে ইন্ডিয়াতে বিশেষত ভ্যান রিক্সায় মোটর লেগেছে যখন থেকে, বুঝতে হবে এদের দ্বারা কিচ্ছু হবে না। তার কারণ হচ্ছে কি, ম্যানুয়াল লেবার এতে প্রচণ্ড লাগে। আর যেমন ইন্ডিয়া স্পিন বোলার বেশি, এটা একটা ঘটনা কিন্তু, হ্যাঁ, এটা প্রচুর খাটতে হয়। আমাকে যেমন অনেকেই বলে মোটা হয়ে গেছিস, ডায়েটিং কর। আমি যদি ডায়েটিং করি আমি পাথর তুলতে পারবো না, আমাকে এটা থাকতে। আমি শুধু একটা জিনিস খেয়াল রাখি, পেশির ওপর মেদ জমছে না তো, ব্যাস, তাহলেই হবে। কারণ এগুলো করতে প্রচুর খাটুনি লাগে। হোয়াট এভার, এই মোটামুটি এইটা আমার প্রসেস। হ্যাঁ, যেটা আমি বলছিলাম ওটা দেখাবো, এটার ভালো প্রিন্ট, আমি তো প্রুফ প্রিন্টটা দেখাচ্ছিলাম। এই যে এইটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই প্রোডাকশন হয়েছে আর কি আলটিমেটলি। এই যে কন্টির এই যে দাগগুলো, প্রত্যেকটা গ্রেন, এটাই লিথোর কিন্তু মূল গল্প। আর এই গ্রেন মানে কোথাও কোনো স্ক্র্যাচ নেই এর গ্রেন। লিথোর গল্পটা শুরু হয় স্টোন পছন্দ করা থেকে, আমি বলি সব সময়। কারণ যে কাজটা আমি করব সেই কাজটার জন্যে কোন স্টোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেইটা জানতে হবে। তারপরে আমি তাকে কিভাবে গ্রেন করব, কতটা মোটা বালি দিয়ে গ্রেন করব, কতখানি তাকে আমি পালিশ করব, এই সমস্ত কিছু কিন্তু একটা ছবির শুরু। এই নয় যে আমি আঁকলুম আর প্রিন্ট করলাম। যেমন বিদেশে আমাদের একজন সিনিয়র দাদা একবার বিদেশ ভ্রমণ করে এলেন গ্রাফিক্সের, উনি বলেছিলেন প্রিন্ট মেকিং কিন্তু আমরাই শিখি। বিদেশি শিল্পী স্টোন ঘষা আছে ছবি এঁকে দিয়ে চলে গেলেন, প্রিন্ট আরেকজন করলো। আমরা স্টোন ঘষা থেকে প্রিন্ট মেকিং পুরোটা করি, যার জন্য আমরা কিন্তু অনেক বেশি গ্রাফিক্স ব্যাপারটায় অনেক বেশি পেনিট্রেটেড আর কি। আর এই গ্রাফিক্স ব্যাপারটা বলেই হঠাৎ মাথায় এলো, এখন তো কম্পিউটার, সবাই জানে আমরা কম্পিউটারে কাজ করি আর কি। এই আমার কম্পিউটার সব। আচ্ছা, এই যে পেপারগুলো আমি ব্যবহার করি, আমি কিন্তু এখানে বাফ বোর্ডে প্রিন্ট নিই। হ্যাঁ, বাফ বোর্ড বলা হয় ওটাকে, মানে ওই কমার্শিয়াল নেম আর কি, অনেকে বাফ কার্টিজ বলে। অ্যাসিড ফ্রি পেপার হওয়া দরকার। এবার একটা দেখবেন কনসেপশন আছে যে ইন্ডিয়ায় অ্যাসিড ফ্রি পেপার তেমন পাওয়া যায় না ইত্যাদি, ফ্যাব্রিয়ানো হ্যানত্যান এইসব, সমারসেটের কথা বলা হয়। সমারসেটের একটা পেপার 300 টাকা দাম, এখন বোধহয় 350 হয়ে গেছে। ফ্যাব্রিয়ানো একটু হয়তো কম। কিন্তু আমি একটা জিনিস জানি, আমরা যেটা প্রবলেম হয় আমাদের দেশে পেন্টিংয়েরই মার্কেট, যেটাকে যদি আমি বলি মার্কেটের যা অবস্থা, আমি যদি, যেটাকে বলা হয় না রোগড়ে প্র্যাকটিস করা, সেটা যদি আমি করি আর সেটা যদি আমার সমারসেটে করতে হয়, তার জন্য আমার একটা মার্কেট প্রয়োজন। মার্কেট একদম জিরো বলাটা ঠিক নয়, কিন্তু একটা হচ্ছে প্র্যাকটিস। তো এটা আমি মনে করি এটা প্র্যাকটিস। একখানা ছবি করছি আর সেটার কত দাম হচ্ছে, এই জায়গায় কনসেন্ট্রেশন যখনই চলে যায় সেখানেই কিন্তু চেষ্টা সাধনা এগুলো শেষ হতে শুরু করে আর কি, আমি মনে করি। এবার যাই হোক, আর সমারসেট আমার আনা থাকে। আমি যখন খুব একদম ইন্টেন্স জানি যে হ্যাঁ এটা একটা পারফেক্ট প্রিন্ট হয়েছে, আমি তখন সেগুলো করি। আর বাফের রেজাল্ট প্রচণ্ড ভালো, কারণ আমার এক একটা প্রিন্ট এখন তো আমার নিজেরই, মানে আমার প্র্যাকটিসিং সময়টাই সম্ভবত 3 ডিকেডস হয়ে গেছে। পুরনো প্রিন্ট আমি যখন বার করে দেখি, আমি দেখি বাফে যে রেজাল্ট পাচ্ছি আমি, কোনো রকম তাতে দাগ ধরেনি, কোনো রকম লালচে হয়নি, তাহলে আমার বুঝতে হবে যে অ্যাসিডের পার্সেন্টেজ তাতে যথেষ্ট কম। এমনিতে আমি যখন কিনি আমি সাইজিংটা টেস্ট করি খুব বেশি করে পেপারের সাইজিং যদি প্রপার থাকে একদম লিথোর জন্যে, তাহলে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আর এই সমারসেট বা এই জাতীয় পেপার এচিংয়ের জন্য খুব পারফেক্ট, লিথোর জন্যে আমি রেজাল্ট সমারসেটে ভালো পাই। আচ্ছা, আমি যখন নিজে লেখালেখি করেছি, লেখালেখি করাটা কাইন্ড অফ আমার নিজের জন্য সেলফ অ্যাওয়ারনেস বা একটা হিলিংয়ের কাজ করেছে। আর্ট ব্যাপারটার মধ্যে কতটা হিলিং পোটেনশিয়াল বা আর্ট কি করে ভেতরে মানুষের? বেসিক্যালি না, আমি একটা জিনিস তো প্রচণ্ডভাবে মানি, এই ব্যাপারটা মানুষের ভেতর ছিল বলেই মানুষ জঙ্গল থেকে বেরিয়েছে ফার্স্ট অফ অল। কারণ আমরা তো আগে জন্তু জানোয়ারের সঙ্গে জঙ্গলেই থাকতাম, তাদের মতোই ঘুরে বেড়াতাম। এবার আমরা নিজেদের কিভাবে আবিষ্কার করেছি, আমরা এক জায়গায়, যেমন কুকুর বেড়াল যাই হোক, তারা তো একটা ঝুন্ড যেটাকে বলে, মানে একটা ফ্লকে থাকে, এরকম একটা ব্যাপার থাকে। মানুষও সেরকম থাকতো।
কিন্তু মানুষের যেটা প্রবলেম হতে লাগলো, কমিউনিকেট করবার চেষ্টা করতে লাগলো তারা, মুখ শোকাশুকি করে তো আর হয় না, ইশারা করে কতক্ষণ হয়, ততক্ষণ হয় যতক্ষণ আমি সামনাসামনি আছি। কিন্তু খাবার জোগাড় করা হেন তেন এসবের জন্য মানুষ বেরোতে লাগলো যখন গুহার ভেতর থেকে, তখন মেসেজ ছাড়বার দরকার হলো আমি কোথায় যাচ্ছি। আমি একটা জলের পাত্র আঁকলাম, কি ধরো একটা শিকারে যাচ্ছি, একটা বাইসন এঁকে ফেললাম, যেটা বিখ্যাত আলতামিরা বাইসন। আমি এঁকেছি কেন? ওটা আমি দেখাবার জন্য, দেখো আমি আঁকতে পারি দেখাবার জন্য তো আঁকা হয়নি, ওটা প্রয়োজনে আঁকা হয়েছিল। এই করতে করতে হলো কি, মানুষ ওই গুহায় ছবি এঁকে এঁকে কমিউনিকেট করতে লাগলো, এবং তারপরে গুহায় জায়গা কমতে লাগলো, তখন চেঞ্জ করতে লাগলো। যেমন আমরা সবসময় আমাদের পড়ানো হয় কি, খাবার কমে গেল তাই সে জায়গা থেকে আমরা সরে গেলাম, না, ওখানে আরেকটাও গল্প আছে। আমি যে মেসেজ ছাড়বো, আমার ব্ল্যাকবোর্ড কমে যাচ্ছে, মানুষ গুহা চেঞ্জ করছে তখন সেখানে। এবার হলো কি, তখন বুদ্ধি এতে যেটা কুলিয়েছিল সেটা হচ্ছে এবার ছোট করতে হবে ছবি। ছবি ছোট করতে করতে মানুষ অক্ষরে পৌঁছেছে, এইটা হচ্ছে আসল গল্প। তাহলে দেখা গেল যে আমরা যদি ছবি না আঁকতে জানতাম তাহলে কিন্তু আজ আমরা এখান অবধি পৌঁছাইনি। প্রথম কথা। এখানে আরেকটা খুব বড় কথা সাথে সাথ আসছে, এটা একটা এক্সপ্রেশনের জায়গা। যখনই আমি একটা এক্সপ্রেশনে যাচ্ছি তখনই সেটা আসলে ছবি হচ্ছে। আমাদের এখন যেটা হয়েছে, খুব চুলফুল ঝুলঝাল এটা ওটা পরে, আমি আর্টিস্ট হ্যানা ত্যানা, আমি ছবি আঁকি। কী আঁকছো? পাহাড় জঙ্গল এঁকে যাচ্ছ অনন্তকাল ধরে, কিংবা পাখি, গরু, গাধা, এসব। ঠিক আছে, গরুটা গরু হয়েছে, গাধাটা গাধা হয়েছে, অতএব তুমি আর্টিস্ট হয়েছো না, আসলে এক্সপ্রেস করতে হবে। এবার তুমি বলবে যে ওইটা কি গতি, সে আলতামিরা, বাবারে, এইগুলো না, আসলে সেটা তখনকার প্রয়োজন অনুযায়ী তখনকার এক্সপ্রেশন, তাদের ফোর্স, তাদের সব কিছু আমরা দেখলাম। এইবার তুমি আজকের সমাজে দাঁড়িয়ে তুমি কিভাবে সমাজকে দেখছো, সমাজের একটা ছবি হচ্ছে তুমি ভেতরে কি ভাবছো। তুমি যদি ডিপ্রেশনে ভুগছো, বুঝতে হবে সমাজে ডিপ্রেশন আছে, তাই তুমি ডিপ্রেশনে ভুগছো। তাহলে তুমি গল্পটা এমনভাবে নিজেরটুকু বলো যেটা এখনকার সমাজ চিত্রটা তুলে ধরবে। এটা আমার, যদি বলা হয় যে হ্যাঁ এটা আপনার ভাবনা, হ্যাঁ আমারই ভাবনা হয়তো, কিন্তু ছবিকে এভাবেই ভাবা উচিত। এবং তখনই কিন্তু এই যে হিলিংয়ের গল্পটা আসছে। একটা কথা ওই যে বলা হয় না যে দুঃখ কাউকে বলো না, যেমন বলা হয় সুখ যদি তুমি বন্টন করো তাহলে সুখ বাড়ে, দুঃখ কিন্তু বন্টন করলে দুঃখ কমে বলা হয়। এবার ব্যাপারটা হচ্ছে দুঃখটা বন্টন নয়, শেয়ার করা। আমি এইভাবে দুঃখী, সেটা কারুর সাথে বলা, সে কিছু বলল, একটু হয়তো সে মলম দিতে পারলো যে হ্যাঁ চলো ঠিক আছে এইভাবে তুমি একটু দেখো না। ঠিক তেমনি আমি যদি আমার ডিপ্রেশনটাও ছবিতে আঁকতে পারি, অবশ্যই সেটাকে কিন্তু এমনভাবে চিত্রিত করতে হবে যেটা দেখলেই না লোকে ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু আমি সেটা যদি বলি, ক্যানভাসের সঙ্গে গল্প করলেও কিন্তু একটা হিলিং হয় ভেতরে। সম্ভবত অনেকেই বলেন না আমার আইসোলেশনের সবথেকে বড় সঙ্গী হচ্ছে আমার ছবি। এটা বলতে শেখানো হয়, কিন্তু ছবির সঙ্গে কথা বলতে শেখানো হয় না, যার জন্য আজকাল আমার ভীষণ মনে হয় বাক্যহীন ছবি প্রচুর হচ্ছে। ওগুলোর প্রয়োজন নেই, ওরা কিন্তু বস্তু, ওরা ছবি হচ্ছে না। ছবি হবে তার ভেতরে প্রাণ থাকবে, সে তোমার সাথে কথা। কোনো ক্যানভাসের সামনে তুমি দাঁড়িয়ে দেখবে, তুমি নাগাড় ছবি দেখতে দেখতে হঠাৎ দেখবে দাঁড়াতে হলো কোনো একটা ক্যানভাসের সামনে, সে তো কথা বলছে, সে তো তোমায় ডেকেছে, তাই তুমি দাঁড়িয়েছো। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট ছবিতে আসলে। এই যে কথা বলা হয় না যে ও পড়াশুনো করে কচকচ করছে, আসলে প্রত্যেকটা বিষয়ের মধ্যে যত দিন এগোচ্ছে তত কন্টেন্ট বাড়ছে, আমাকে তো জানতে হবে। না জেনে আমি আলতামিরার সেই লোকটা যে ওই এটা এঁকেছিল, মানে বলা উচিত সেই ব্যক্তি যিনি এঁকেছিলেন, তার জ্ঞান গম্যি দূরদর্শিতার অবধি তো আমি আজকে আর পড়ে নেই, আমাকে তো এগোতে হবে। এই যে অনেকেই, আমি একটা বোধহয় কিছু লিখেছিলাম ছবির বক্তব্য বিষয় সম্পর্কে, একজন হঠাৎ তাহলে আলতামিরার এতে তো তাকে কি বলবেন, আমি সেটা কেন কম্পেয়ার করব? আমি কি তাহলে আমি বাকল পরে গিয়ে আলতামিরার গুহায় আঁকি এখন? আমি যখন এবার ভালো পোশাক পরিচ্ছদ পরে শহরে ঘুরছি তখনও আমি আলতামিরার বাইসন আঁকবো? এইটা হয়ে যাচ্ছে আমাদের সম্ভবত একটা কমিউনিকেশন গ্যাপ। এবং না পড়াশুনো করে ছবি আঁকা, যেটা আমি একটু বিরক্ত হই। ভীষণ পড়াশুনো দরকার এটার জন্য আসলে। আচ্ছা, তুমি যে বললে যে ওই একটা ছবির সামনে দাঁড়ালে সে আমাকে ডাকছে, তার মানে সে কোথাও একটা জীবন্ত একটা জিনিস, তার মানে তার মধ্যে ইমোশন আছে। রং কিভাবে ব্যবহার করো এই ইমোশনটা বোঝানোর জন্য? হ্যাঁ, এটা কিন্তু খুব একটা খুব অদ্ভুত, মানে কি বলবো, মজার জিনিস। কেন আমাদের যেমন বলা হয়
এই কালার অমুকটা বলে, যেমন ধরো ভায়োলেট কালার ভায়োলেন্স দেখাচ্ছে, আবার লাল যেমন কেউ বলে সৌভাগ্যের রং, কেউ বলছে এই দেখো খুনোখুনি হয়েছে সেখানে আমি লালটা দেবো। এটা খুব একটা কন্ট্রাডিক্টরি, বিশেষত লাল কালারটা নিয়ে খুব এটা নিয়ে কথা হয়, ছেলেমেয়েরাও শেখবার সময় এটা জিজ্ঞেস করে। এইখানে একটা আমি ফিল করেছি এটা সম্পূর্ণ, যে হ্যাঁ ওই থিওরি পড়ে, ওই যেমন বাচ্চাদের শেখানো হয় অমুকের সঙ্গে তমুক রং মেশালে তমুক রংটা হয়, ব্যাপারটা ঠিক না, ওই রকম নয়। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি না মানে রান্না করতেও ভীষণ ভালোবাসি আর কি। এবার ব্যাপারটা হচ্ছে আমি রান্না করবার সময় এটা ভীষণ খেয়াল করেছি, খুব মন দিয়ে আমি যেদিন ভাবছি খাবারটা এরকমই খেতে হওয়া উচিত, সেদিন খাবারটা আমি সেরকমভাবে রাঁধতে পারি। ঠিক রঙের মধ্যে না এরকম একটা ব্যাপার আছে। আমি খুব হয়তো আমি যেমন খুব যখন ডিপ্রেসড, তখন আমি একটা অদ্ভুত হলুদ রং দেখতে পাই, সেটা একদম ট্রান্সপারেন্ট, একটা সিপিয়া টোন, যে সিপিয়া টোনটা কিন্তু ভেতরে ভেতরে ভীষণ ভায়োলেন্ট। এই যে জায়গাটা, আমি যখন সেই সময়ে ছবিটা আঁকবো তখন আমি সেই কালারের কাছাকাছি আমি না চাইলেও কিন্তু পৌঁছে যাব। আসলে একটা কথা কি, এই যে সাইকেল নাসিকে যেমন চালানো যায় না, ছবিও নাসিকে আঁকা যায় না। আসলে ব্যাপারটা হচ্ছে না যে আমি তখন কিভাবে সেটাকে অ্যাপ্লাই করব, ঠিক তখনই আমি কি কি মেশাবো ওই রংটার ভেতর, সেটা কিন্তু আমার ইমোশনটা ক্যারি করবে ওইটাকে, যে এইটা এরকম হবে, এই পার্সেন্টেজে মিশলে তবে। ওই দুলে দুলে মুখস্থ করা কালার থিওরি কিন্তু কখনোই সে সময় কাজে আসে না। আমি একটা লাল যেমন ব্যবহার করলাম, মানে আমি ছবিতে লাল যখন ব্যবহার করি, আমি অবশ্যই লিথোগ্রাফের মধ্যেও টেম্পারাটা ব্যবহার করার চেষ্টা করি। এই যে টেম্পারা, লোকে জানে টেম্পারা ওই তোমার ওই ওয়াটার কালার দিয়েই বা ওই আর্ট কালার দিয়েই হবে, তা কিন্তু আদৌ নয়। অ্যাক্রেলিক অয়েলেও টেম্পারা হয়, আমি কালারকে টেম্পার করছি। আমি অলওয়েজ লিথোগ্রাফে কখনোই আমি ওই একবার লাল নিয়ে নিলাম দ্যাটস অল ইওর অনার টাইপের আমি কখনো লাল নিই না। আমি লালটাকে না, ওর ভাইব্রেশনটা ধরবার চেষ্টা করি, বহুবার সেটাকে আমি টেম্পার করি, তবে গিয়ে ওই রেডটা আসে। এবং সেই রেডটাকে আমি কিভাবে টেম্পার করব, কোন কোন কালার তার সঙ্গে আমি মিক্স করতে করতে এগোবো, খুব ইম্পর্ট্যান্ট সেগুলো। এবং এটা অবশ্যই অবশ্যই করে আমি মানি যে আমার ইমোশন আমার কালারকে ক্যারি করে। আমি যে মুডে ছবিটা আঁকছি সেই কালার তখন সেই মুডটা ডেপিক্ট করে। সোসাইটি যখন আনরেস্ট বা সোশিও পলিটিক্যাল সিচুয়েশন যখন ঠিক কম পিসফুল নয়, তখন আর্ট কি করতে পারে? এটা না মানে খুব সত্যি কথা, যে আর্ট কি না করতে পারে। ব্যাপারটা কীরকম জানো তো, যে আসলে আমাদের যেটা এই আনরেস্টনেস যেটা, সেটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা কিন্তু হিলিংটা সম্পর্কে ভাবছি না। আমরা ছবি আঁকছি, আমরা একটা সেক্টর হয়ে গেছি, যারা নাচছে তারা আলাদা সেক্টর হয়ে গেছে, তা নয়। তুমি একটা জিনিস কল্পনা করো, যখন আমাদের স্বাধীনতার প্রয়োজন ছিল, আমরা যখন লড়াই করছিলাম, তখন নজরুল রবীন্দ্রনাথের লেখা, কি ধরো আরও অনেক রয়েছেন, হিমাঙ্গ বিশ্বাসের গান, পরবর্তীকালের কথা বলছি, মানে আমি সময় সময় আমি একদম সেই অবশ্যই তারিখ দিয়ে দিয়ে বলছি না, সমাজকে উদ্বুদ্ধ করেছে। সোমনাথ হরের ছবি, ঠিক আছে, মানে জয়নুল আবেদিনের ছবি, এগুলো যেমন মন্বন্তরের সময় মানুষকে কনসাস করেছে এবং উদ্বুদ্ধ করেছে। একসঙ্গে একটা গান গাইতে গাইতে একটা মিছিল যাচ্ছে, এখন দেখি আমরা পাই না। আসলে কথা হচ্ছে কি, আমি যদি নিজেকে শোধরানোর চেষ্টা না করি, ভগবানও আমাকে পারবেন না শোধরাতে, এটা একটা খুব বড় কথা। আমার সেদিন আমার এক ছাত্রী আমাকে কথাটা জিজ্ঞেস করছিল, কি করব তাহলে আমরা। বেসিক্যালি এখন জেনজি বিশেষত ভীষণভাবে, মানে তাদের কাছে ডকুমেন্টেশন বলে ওগুলোর কোনো মূল্য নেই। হ্যাঁ চলো এই ছবি তুললাম, ছবিটা যদি আরেকবার পোস্ট করি, কি গো এখানে ছবিটা রেখে দিয়েছো, ছবি কেন তুলি আমরা, তারা ক্লিয়ার নয়। আমি সমালোচনা করছি না, তাদের হাতে আমরা ওভাবেই তুলে দিয়েছি সময়টাকে। কিন্তু ঘটনা হচ্ছে, আমি আমার ছাত্রীকে যে কথাটা বললাম আর কি, সেটা হচ্ছে সবাই যা করছে করুক, তুই কি করছিস সেটা ইম্পর্ট্যান্ট। আসলে প্রতি একজন যতক্ষণ না নিজেকে শোধরাতে চেষ্টা করছে বা নিজেকে কনসেন্ট্রেশনের সেই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে একজন যে একটা ছবি এঁকেছে সে কি বলতে চাইছে সেটা আমি দেখব। আজকাল আমরা তো প্রদর্শনী করি, আজকাল দেখি প্রদর্শনী করতে করতেই অনেক দিন হলো, আমার প্রায় মানে 12-13টা 16ই হয়ে গেছে, 100-র ওপর
গ্রুপ এক্সিবিশন হয়ে গেছে। আজকাল দেখি বাচ্চারা ফোনটাকে এরকম অন করে নিয়ে এইভাবে হাঁটছে ভিডিও করতে করতে, বাড়ি গিয়ে দেখবো অখুন, এবং সেই অখুনটা কখনোই আসে না। ফলে হচ্ছে কি, কেউ কি ছবি দেখছে আদৌ? যে আঁকছে তার কনসেন্ট্রেশন আমি জানি না, মানে সবার সেই লেভেল নেই, এটা বলতে আমার কোনো দ্বিধা বাধা নেই। আর যারা ছবি দেখছেন তাদের সময় নেই। এর ফাঁকে এবার আমি তাহলে আমার হিউম্যান কোয়ালিটিগুলো কিভাবে মানে ঠিক রাখবো, যাতে আরেকজন কি বলছেন শোনার মতন জায়গা আমার থাকে। আমি যেমন মানে আমরা যখন কলা ভবনে পড়াশুনো করছি তখন আমাদের তো তখন ওই মানে কি বলবো সেমিস্টার ছিল না, আমরা শিখতাম, ব্যাস আমরা শিখতাম, এবং সেরকম লেভেলের শিক্ষকদেরও আমরা পেয়েছি। মানে সেই সময় সুহাস রায় ছিলেন, আমি যেমন পেয়েছি লালু প্রসাদ সাউ, তারপর আমার সনৎ কর, এসকে ডেভিড, সুরঞ্জন বসু, এনাদের আমরা পেয়েছি। ওনাদের কাছে না এই মূল্যবোধগুলো, জীবনের দর্শনগুলো অনেক ভালোভাবে আমরা পেয়েছি। আমরা তখন, আমার মনে আছে কলা ভবনে আমরা ব্যতিব্যস্ত, একটা কুকুরের মানে হয়েছে, পায়ে একটা কিছু ধাক্কা ফাক্কা লেগেছে, হাড়টা বেরিয়ে গেছে। আমি দৌড়ে গিয়ে তখন সুরঞ্জন বসু, মানে টুবলুদা বলতাম আমরা, ওনার গ্রুপ চলছে, আমি টুবলুদাকে বললাম, টুবলুদা একটা কুকুরের না পা এরকম হয়ে গেছে। সে কি রে, ধরতে পারবি? আমি হ্যাঁ ধরতে পারবো। এবার ধরতে পারবো মানে তাকে যতটা আমরা পারলাম ফার্স্ট এড করলাম, করে দেখ কি হয়, বলিস কিন্তু বলে উনি বাড়ি গেলেন। আর এই বলিস কিন্তুটার মধ্যে আমার একটা দায়িত্ব তৈরি হলো, এবং আমরা অনেকে মিলে তাকে নিয়ে মানে দৌড়োদৌড়ি করা, তার অ্যান্টিবায়োটিক কেনা, হেন তেন করে তাকে ঠিকঠাক করেছিলাম। এখন এই যে একটা মানবিক জায়গাকে শুধু উস্কে দেওয়া, কিন্তু আর কিছু নয়। তখনই যদি এই ক্লাস করতো, শুধু এইটুকু বলে দেওয়ার দরকার ছিল, আমি কিন্তু ওটাকে ছেড়ে ক্লাস করতে শুরু করতাম, এসে দেখতাম হয়তো সে আর নেই, তাতে আমার কিছু না কি এসে যেত না। এখন এই করতে করতে এইগুলোতেই হয়েছে কি, আমার ঝাড়খণ্ডে বহুদিনের বসবাস, আমার এখনও কলেজটা ঝাড়খণ্ডে কোডারমাতে, তো আর আমার হাজব্যান্ড বোকারো থার্মালে ছিলেন ডিভিসি। ওখানে এই করোনা পিরিয়ডে আমার হাজব্যান্ড বেশ কিছু কুকুর মানে রেস্কিউ করেছিলেন। তারা মানে ওই বিষ ফিস দিয়ে দিচ্ছিল আর কি, খাবার দেওয়ার নাম করে। তারা তো ক্ষুধার্ত, তারা খেয়েছে এবং মরে গেছে। করতে করতে 5-6 জনকে উনি রেস্কিউ করেছিলেন। তার আগে 2 জনকে আমরা রাস্তা থেকে ওরকমভাবেই তুলে এনে খেতে পাচ্ছিল না, তাদের আমরা রেখেছিলাম, তারা চলে গেছে, তার আগে মারা টারা চলে গেছে। তারা 16 বছর 16.5 বছর তারা বেঁচেছে, যত্নে ছিল। এবার এই কিছু বাচ্চা আবার সে তুললো, এবং ততক্ষণে এখানেও ওরকম কিছু রেস্কিউ আমার ছেলে করে ফেললো আর কি। ফলে হলো কি, এখন আমার 20 জনের সংসার, এরা মানে আমরা 3 জন, স্বামী স্ত্রী আর আমার ছেলে, আর 20 জন বাচ্চা নিয়ে আমরা 23 জনের সংসার আর কি। এরা আমার পরিবার, এদের নিয়েই আমার কাটে। একজনের পা ভাঙা ছিল, তাকে আমার ছেলে তুলে এনেছিল। একটি কুকুর আমার কাছে আছে, সে একেবারেই দেখতে পায় না, চোখে কিচ্ছু দেখে না, তারপর নানান রকম রোগ ভোগ তো আছেই, তাদেরকে স্কিনের প্রবলেম ছিল, তাকে তুলে এনেছি এইভাবে। এখন এই যে জায়গাটা, আমার মনে হয় যে আমাদের সোসাইটিতে সব থেকে বেশি এখন যেটার ক্রাইসিস, দ্যাট ইজ বিশ্বাস। আমি বিশ্বাস করে কাউকে মনের কথা বললেও সে কিছু একটা করে দেবে, আমি বিশ্বাস করে একটা জিনিস রাখতে দিলেও সে কিছু একটা করে দেবে। এই যে এটা কিন্তু আমাদের সোশিও পলিটিক্যাল সিনারিও, এটা আমার এই পাশের বাড়ি আমার বাড়ি নয়, এটা হয় ওই রাজার ধর্ম প্রজার ধর্মে চলে যায়। আমাদের সোশিও পলিটিক্যাল সিনারিও এখন এরকমই। তো সেখানে আমার মনে হয় আমার বিশ্বাসের জায়গাটাকে এনরিচ করছে এই 20 জন আর কি। তো এটা একটা মানে, আমি যদি এবার তুমি বলবে যে তাহলে কি সোসাইটিতে তুমি কাউকে বিশ্বাস করছো না, তো সে তাকে বিশ্বাস করছে না, এটা কি চলতেই থাকবে? না, চেষ্টা চলবে, কিন্তু তার মধ্যে আমার এই আর্জটা, কাউকে বিশ্বাস করার আর্জটা সম্ভবত এদের থ্রু আমার ফুলফিলড হবে। তোমাকে লাস্ট প্রশ্ন, আর্ট আর হিলিং এই দুটো নিয়ে তো আমরা কথা বললাম লাস্ট কিছুক্ষণ, এই দুটো কি ইউনিভার্সাল নাকি পার্সোনাল? সম্ভবত আমি আগে যে কথাগুলো তোমাকে বলছিলাম তাতে একটা জিনিস খুব ক্লিয়ার, একটা কথা আছে না যে শোধরাতে চাইলে শোধরানো যায়, না হলে হয় না। তো এখন ব্যাপারটা হচ্ছে, দেখো ইউনিভার্সালি তুমি একটা জিনিস ধরো, আমরা যখন একটা জিনিস প্রেজেন্ট করছি তখন তো আমরা একটা ইউনিভার্সাল সিনারিও দেওয়ার চেষ্টা করছি সেখানে, কিন্তু সেটা কজন নিচ্ছে। একটা কথা আছে না গুরু সম্পর্কে বলা, যে গুরু হচ্ছেন নদী, তুমি বালতি করে তুলবে সেখান থেকে জল, না মগে করে, না চামচে করে, সেটা তোমার ব্যাপার। এই জায়গা থেকে না আমার মনে হয় কোথাও গিয়ে
আমাদের নিজেদের তৈরি করা উচিত বা নিজেরা তৈরি থাকা উচিত যে আমরা নিজেদের কিন্তু শোধরাবো, কারণ মানুষ তো মানুষ হয়ে জন্মায় না, মানুষ হতে হয় আসলে। তো সেটা আজকে সম্ভবত আমরা যেটা কথা বলছিলাম সোশিও পলিটিক্যাল একটা সিনারিওর কথা, সেখানে আমাদের এখন না নিজেদের প্রতি একজনের মানুষ হয়ে ওঠার ভীষণ দরকার আছে আর কি। আর দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমার একটা বদ রোগ বলতে পারো, আমি যখন কোনো ছবি আঁকি আমি ছবিটাকে কবিতা দিয়ে ভাবি, মানে এটা আমার ওই ভাবনাটাই ওরকম ভাবে আর কি। তো সেটাকে আমি, ব্যাপারটা হয় কি, এই রান্না করতে করতে একটা কোথাও লিখে রাখলুম, হারিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, এটা ওটা উড়ে গেল হারিয়ে গেল। তো আমি ওটাকে একবার ভাবলাম যে আমি ওটাকে একটুখানি এক জায়গায় একটা সংকলন করি আর কি। তো আমার সমস্ত গ্রাফিক্স যত দূর তখন অবধি যা যা ছিল তাই দিয়ে আমি বেশ 40-42টা এরকম কবিতার একটা সংকলন এখানে আছে। তোমাকে আমি এটা শোনাই, এই যেমন এটা একটা, মানে এটা ধ্বংসস্তূপে গান, এই বইটার নাম হচ্ছে ধ্বংসস্তূপে গান, এটা তার প্রচ্ছদ। তো এবার এটার আমি একটা কবিতা, যেমন আমার নিজের খুব ফেভারিট কবিতা, সেটা হচ্ছে অবয়বে কাজ নেই। আমি যদি বেঁচে থাকতে চাই আমার পৃথিবীতে, সেটা তো কোনো অপরাধ নয়। চোখ বন্ধ করলে এখনো যদি দেখি উচ্ছল শৈশব, সেটা তো কোনো অপরাধ নয়। এখনো যদি অতীতের বাস্তব স্বপ্ন দেখার দিনগুলোকে আগলে রেখে দেয়, সেটা তো কোনো অপরাধ নয়। আমি নিজের পৃথিবীতেই ভালো আছি। আমার আকাশে মেঘ করে, আমার আকাশ রামধনু আঁকে, আমার আকাশ মুক্ত নীল, আমার মাটি অনেকখানি, আমার মাটিতে মেঘের সূর্যি আড়াল খেলা, আমার মাটিতে শশব ব্যস্ত অনেক হাঁটা চলা। অবয়বে কাজ নেই, পায়ের চিহ্নই মুখ চিনিয়ে দেয়। এখনো প্রথম পৃথিবী দেখার নেশা কাটেনি আমার। বেঁচে থাক আমার স্বপ্ন রঙিন দিন, আমি থাকি আমার কপট ঘুমে লীন। আইসোলেশন নয়, আসলে কোথাও একটা নিজের ভেতর নিজেকে খুঁজতে হয়। ওই জায়গা থেকে আমি এই কবিতাটার আমার আর কি, যেটা তোমার ঠিক এক্ষুনি যে প্রশ্নটা করলে, এটা কিন্তু একদম ব্যক্তিগত একটা পয়েন্ট অফ ভিউ যে আমি শোধরাবো কিনা। অসাধারণ, থ্যাংক ইউ বিদিতা দি।